ফতেগঞ্জ নামের একটা গ্রাম ছিল, যেখানে সবসময় বানের সমস্যা হতো। এই গ্রামে সুরেশ নামের এক ব্যক্তি নিজের বউ শালিনীর সাথে থাকত। একদিন সুরেশ ক্ষেত থেকে বাড়ির দিকে দৌড়ে এলো। শালিনী, চলো, এই গ্রাম ছেড়ে আমাদের চলে যেতেই হবে। কিন্তু কোথায় পতিদেব? সমস্ত গ্রামবাসীরা ফতিগঞ্জের পাহাড়ের দিকে চলেছে। বন্যা অন্য দিক থেকে সোজা এই দিকেই তো আসছে। ঠিক আছে, চলো। সুরেশ নিজের বউকে নিয়ে ফতেগঞ্জের পাহাড়ে চলে এলো, যেখানে প্রথম থেকেই বাকি গ্রামবাসীরা আর প্রধান দাঁড়িয়েছিল। প্রধান সব গ্রামবাসীদের বলল, সমস্ত গ্রামবাসীর আমার কথা মন দিয়ে শোনো। গ্রামে এত বছর ধরে মাত্র একবারই বন্যা এসেছিল, কিন্তু এটা তৃতীয়বার, যেটা এক বছরের মধ্যেই হলো, তাই না? আর যতবার বন্যা এখানে আসে ততবার গ্রামের ঘর বাড়ি একেবারে ধ্বংস হয়ে যায়। তার মানে এবার থেকে গ্রামে প্রতি বছর 3 বার করে বন্যা আসবে? হ্যাঁ, এটাই মেনে আমাদের চলতে হবে ভাই সুরেশ। কিন্তু আমাদের বাড়ি বন্যায় একদম নষ্ট হয়ে যায়, আর কাঠ শুধু গ্রামের জমিদারের কাছে থাকে। উনি প্রত্যেকবার বন্যার পর কাঠের দাম বাড়িয়ে দেন। এখন এটা আমার হাতে তো নেই। আমি অনেকবার জমিদারের কাছে এই ব্যাপারে কথা বলেছি, কিন্তু ও সবসময় আমার কথাটাকে এড়িয়ে চলে যায়। ওর ঘর তো গ্রামের ধারেই রয়েছে, সেই জন্য বন্যাতে ওর কোনো ঘরের ক্ষতিও হয় না, আর না ব্যবসায় কোনো ক্ষতি হয়। এখন বন্যার পরেই জানতে পারা যাবে যে কি করে বাড়িঘর তৈরি করতে হবে। আস্তে আস্তে গ্রাম থেকে বন্যার জল শেষ হয়ে যায়, আর বাকি গ্রামবাসীরা নিজের বাড়ি ফেরত আসে। সুরেশ আর শালিনী যখন নিজের বাড়ি পৌঁছায়, তো ওরা দেখতে পায় যে ওদের বাড়ি পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। আমাদের বাড়ি তো পুরোপুরিভাবে ভেঙে গেছে, এখন আমরা কি করব গো? আরে সেটাই যেটা গ্রামে সবাই করবে। জমিদারের কাছে গিয়ে ওনার থেকে নতুন কাঠ কিনে আবার নতুন বাড়ি তৈরি করতে হবে। কিন্তু ওরা তো এখন বেশি টাকা চাইবে কাঠের জন্য। কিন্তু এখন আমরা আর কি করতে পারি বলো শালিনী? আমাদের কাছে তো আর তো কোনো উপায়ই নেই। ঠিক আছে। সুরেশ আর শালিনী জমিদারের বাড়ি চলে গেল। এসো এসো সুরেশ, এসো এসো এসো। তোমারই অপেক্ষা তো করছিলাম আমি। একটু আগেই তো প্রধানবাবু নিজের বাড়ির জন্য কাঠ নিয়ে গেল। আগে আমারও আপনার থেকে কিছু কাঠ কিনতে হবে আর কি। আজকালকার দিনে কত দাম চলছে। দেখো সুরেশ, দেখো, আসলে ব্যাপারটা হলো গিয়ে বন্যার জন্য কাঠের দাম খুব বেড়ে গিয়েছে, জানো তো। আমার মনেই হয়েছিল যে আপনি কাঠের দাম বাড়িয়ে দেবেন। আপনার লোভ আপনার চেহারায় দেখা যাচ্ছে। হয় কথা মুখ সামনে কথা বলো। হ্যাঁ, তুমি জানো না আমি কে? যত সব। আমায় ক্ষমা করে দিন জমিদার বাবু, শুধুমাত্র কাঠ দিয়ে দিন আমাদেরকে, যেগুলোতে আমরা বাড়ি তৈরি করতে পারবো। আচ্ছা ঠিক আছে, গোদাম থেকে কাঠ নিয়ে যাও, আর আজকে এই কাঠের পয়সা দিয়ে দেবে কিন্তু। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আজকে কিনে নেব। সুরেশ আর শালিনী গোডাউন থেকে কাঠ নিয়ে গিয়ে নিজেদের বাড়ি ফতেগঞ্জে আবার বানাতে শুরু করে দেয়। আর শালিনী নিজের বস সুরেশকে বলে, আপনার জমিদারের কথা মানা উচিত ছিল না। আরে তুমি তো জানো শালিনী, গ্রামের কাঠ শুধুমাত্র জমিদার কাছেই পাওয়া যায়। ও যদি না দেয় তাহলে বাড়িতে কি করে থাকবো? ওর দেওয়া কাঠগুলো দিয়েই তো সারা গ্রামে বাড়িঘর তৈরি হয়। ওর সাথে কখনো ভালো হবে না, দেখে নিও। আমি বলে দিচ্ছি, মানুষের দুঃখে কষ্টে উনি ওনার লোভ পূরণ করছেন। এরকম করে কথা বলতে নেই শালিনী, যেই হোক না কেন। বুঝে গেছি পতিদেব, তুমি খুবই ভালো। আরে এত প্রশংসা করো না তো। আমি চললাম জঙ্গলে, নিজেই ছাদের জন্য কয়েকটা কাঠ কাটার জন্য, বুঝলে। সুরেশ জঙ্গলের মধ্যে চলে গেল। যতই ও জঙ্গলের ভেতরে ঢুকতে শুরু করলো, ও দেখতে পেল যে একটা বড় গাছের নিচে একজন সাধু ধ্যানে মগ্ন ছিলেন। সুরেশ সাধুর কাছে গেল, আর সাধু নিজে থেকেই নিজের চোখ খুলে ফেলল, আর সুরেশকে বলল, বলো বাবা, আমার কাছে এসেছো, তাহলে নিশ্চয়ই কিছু বলতে চাও তুমি। হ্যাঁ সাধু মহাশয়, আমাদের গ্রামের ফতিগঞ্জে এখন বছরে 3 বার করে বন্যা আসছে, যার ফলে আমাদের বাড়িঘর একেবারে ধ্বংস হয়ে যায়, আর জমিদারের সুযোগ নিয়ে অনেক দামে কাঠগুলো বিক্রি করে। আপনি কি কোনো উপায় আমাকে দিতে পারেন? অবশ্যই বাবা, আমি তোমার গ্রামের কষ্ট জানতে পারি। সাধু নিজের হাত আগে বাড়িয়ে দিল আর একটা মন্ত্র পড়ল। যখনই উনি মন্ত্র পড়লেন, ওনার হাতের মধ্যে একটা বাঁশি চলে এলো। যখনই তোমার গ্রামে বন্যা আসবে আসবে এমন হবে, তখন সুরেশ
তখনই তুমি এই বাঁশিটাকে বাজানো শুরু করে দিও। এটা কোনো সাধারণ বাঁশি নয়। এই বাঁশিটা বাজালে পরেই গ্রামের সমস্ত বাড়ির পা গজিয়ে যাবে, আর ওরা সবাই নিজেরাই এক জায়গা থেকে অন্য জায়গায় নাচতে নাচতে পাহাড়ের ওপরে চলে যাবে। আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাধু বাবা। সুরেশ ওই বাঁশি নিয়ে নিল আর গ্রামের প্রধানের কাছে চলে গেল, আর প্রধানকে বাঁশি আর তার পেছনে সব কাহিনী বলল। যদি তাই হয় তাহলে এ তো খুব ভালো খবর সুরেশ, কারণ খুব শিগগির আবার একটা বন্যা আসতে চলেছে গ্রামে, তাই না? আর আমাদের সবার বাড়ির দায়িত্ব রক্ষা করার কিন্তু তোমারই হবে, ঠিক আছে? তোমার উপর আমার পুরো ভরসা আছে। আগে আমার উপরে ছেড়ে দিন আপনি। কিছু মাস কেটে যাওয়ার পর আর গ্রামে আবার বন্যা চলে এলো। সবাই দৌড়ে দৌড়ে ফতেগঞ্জের পাহাড়ে চড়ে গেল, কিন্তু সুরেশ গ্রামেই ছিল। পথিদেব চলো, তুমি তো জানো না যে এই বাঁশিটা কাজ করবে কি করবে না। তুমি কেন নিজেকে বিপদে ফেলছো? আমার বিশ্বাস রয়েছে শালিনী, এই বাঁশিতে অবশ্যই কাজ হবে। তুমি যাও, আমি সমস্ত ঘরগুলো পাহাড়ের ওপর নিয়ে আসব। শালিনী সেখান থেকে চলে গেল আর সুরেশ বাঁশি বাজাতে শুরু করলো। যখনই সুরেশ বাঁশি বাজাতে শুরু করলো, গ্রামের ঘরের পা চলে এলো আর ওরা নড়তে শুরু করলো। সুরেশ বাঁশি বাজাতে বাজাতে ফতেগঞ্জের পাহাড়ের দিকে চলতে লাগলো, আর ওর পেছনে পেছনে বাড়িগুলো চলতে শুরু করলো। প্রধান দূর থেকে দেখতে পেল আর বলল, এ তো অদ্ভুত ব্যাপার দেখছি, গ্রামের সত্যি বাড়িগুলো নাচছে দেখছি, আর হেঁটে হেঁটে এখানেই আসছে দেখছি। হ্যাঁ, সুরেশ ঘরগুলোকে পাহাড়ের দিকে নিয়ে এলো, যেটা দেখে প্রধান সুরেশকে বলল, বাহ, তুমি সত্যি গ্রামটাকে রক্ষা করলে, নাচিয়ে দিলে। খুব ভালো, তুমি আমাদের গ্রামের বাড়িগুলোকে আজকে রক্ষা করেছো। তোমাকে অসংখ্য ধন্যবাদ সুরেশ। প্রধান মহাশয়, এটা তোমার দায়িত্ব ছিল। বন্যার জল গ্রাম থেকে চলে যেতে লাগলো। তারপর সুরেশ আবার বাঁশি নিয়ে সেটা বাজাতে শুরু করলো। ঘরগুলো আবার নাচতে নাচতে ওর পেছনে চলতে লাগলো, আর ও ওই ঘরগুলোকে গ্রামে আবার ফেরত নিয়ে এলো। সব ঘর আবার নিজের নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল। অন্যদিকে প্রধান জমিদারের ঘরে গেল। প্রধানকে দেখে জমিদার বলল, এসো এসো প্রধান, এসো এসো। আরে আপনারই অপেক্ষা তো করছিলাম। বলো, শুনলাম নাকি যে গ্রামে আবার বন্যা এসেছিল, তাই না? হ্যাঁ, কিন্তু এইবারেও তো বন্যা আমার বাড়িতে ঢোকেনি, বুঝলে তো? হ্যাঁ, বন্যা এসেছিল, আর এটা খুব ভালো কথা যে তোমার বাড়ির কোনো ক্ষতি হয়নি। তা তো ঠিক কথাই বলছেন প্রধান মহাশয়, কিন্তু আপনি কিছু বলার আগেই আমি আপনাকে বলে দিই যে এখন কাঠের দাম কিন্তু অনেক বেড়ে গেছে। ব্যাপার হলো গিয়ে শুধুমাত্র আপনাকে কম পয়সায় একটু দিতে পারি, যেহেতু আপনি প্রধান। দিন দিন, পয়সা দিন, আর কিছু কাঠ এখান থেকে নিয়ে যান। আরে ধুর ধুর ধুর, একটা কানা করিও দেবো না এইবার তোকে, বুঝলে? লোকজনকে ঠকাস তুই বেটা। চাই না তোর কোনো কাঠ, বুঝলে? আমার আর কি, এবার আর কারুর কাঠ লেবার দরকার নেই তোর থেকে। এই প্রধান, আমার সঙ্গে ভালো করে কথা বলা বলে দিলাম, নাহলে আপনার ভুলের জন্য কিন্তু সারা গ্রামের লোক শাস্তি পাবে, বলে রাখছি। হ্যাঁ, আরে ঠিক আছে, চাই না তোর কাঠ, তুই তোর কাছেই রাখ সঙ্গে, বুঝলে? এইটুকু বলেই প্রধান নিজের বাড়ির জন্য বেরিয়ে পড়ল, আর জমিদারের কাছে ওর চেলা গিল্লু দৌড়ে এলো। ওই জমিদার বাবু, কি হচ্ছে বল, তাড়াতাড়ি বল। এই জমিদার বাবু, গ্রামে বন্যা তো এসেছিল, কিন্তু সুরেশ বাঁশি বাজিয়ে গ্রামের লোকজনকে রক্ষা করে ফেলে, আর বাড়িগুলোকেও রক্ষা করে দেয়, বাড়িগুলো নাচতে শুরু করে দেয়। আরে এটা যদি মজা হয় তাহলে খুব বাজে একটা মজা করলি, বুঝলি তুই? আরে না 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 না, আমি সত্যি বলছি জমিদার বাবু, সত্যি বলছি। যদি তাই হয় তাহলে এই সুরেশ প্রতিবার এটাই করবে, তাই না? গ্রামের লোকজনের বাড়ি বাঁচিয়ে দেবে, তাই না? তার ফলে তো আমাদের থেকে আর কেউ কাঠও কিনবে না, আর আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিছু একটা করতেই হবে, বুঝলে? কিছু না কিছু করবো। হ্যাঁ বিল্লু, তুই সুরেশের বাড়িটা চিনিস তো? হ্যাঁ মানে খুব ভালো করে চিনি। কেন কেন কেন? রাত্রে প্রস্তুত থাকবে তো, ওই বাঁশিটাকে রাত্রিবেলা ওর বাড়ি থেকে চুরি করে নেবো, ঠিক আছে? ভুলবি না কিন্তু তুই আমার কথা। রাত হয়ে গেল, আর জমিদার গিল্লুর সাথে সুরেশের বাড়িতে ঢুকে গেল, যাতে ওর বাঁশি চুরি করতে পারে। এটা নিশ্চয়ই সুরেশেরই বাড়ি তো? হ্যাঁ মালিক, এটা সেই সুরেশেরই বাড়ি বটে। খুঁজুন, এখানে কোথাও সেই বাঁশিটা পড়ে থাকবে, খুঁজুন। ওরা রান্নাঘরে চলে গেল, যেখানে জমিদার সেই বাঁশি দেখতে পেল।
এই দেখ, ওইখানে বাঁশিটা রয়েছে। এই হলো সেই বাঁশুরি, তাই তো? এই বাঁশিটাকে আবার কেউ রান্নাঘরে কেন রাখতে যাবে রে? গিল্লু, এই বিলু, আরে কোথায় গায়ে ভোগালি রে? এই হারামজাদা! গিল্লু সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। জমিদার বাঁশিটাকে উঠিয়ে নিল আর বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। কিন্তু ঘরের বাইরেই গিল্লু দাঁড়িয়েছিল। কি হলো মালিক? বাঁশিটা পেলেন নাকি পাননি? আরে কোথায় হুদেও হয়ে গেছিলি অত ছাড়া? বাঁশি পেয়ে গেছি আমি, এবার চ এখান থেকে কেটে পড়। আরে ওরা দেখে ফেলবে আমাদেরকে, তাতেই চ। মালিক, খুব লোভী মানুষ আপনি দেখছি। এই মুখ সামনে কথা বলবি বলে দিলাম। কেন, ও কি খুব ভুল কথা বললো নাকি? হ্যাঁ, প্রধান জমিদারের পেছনেই দাঁড়িয়েছিল, আর সাথে সুরেশ আর বাকি গ্রামবাসীরাও ছিল। প্রধান প্রধান প্রধান, আপনি এখানে এই সময় কি করছেন? আগে আমিই তো ওনাদেরকে এখানে ডেকে এনেছি। আসলে ব্যাপারটা হলো গিয়ে, লোভী তো আমিও বটে, কিন্তু আমার মনে একটা বিবেক রয়েছে। গ্রামের লোকেদের ক্ষতি করে আমার নিজের অনেক মঙ্গল হোক, সেটা আমি কখনোই চাই না। এই মুহূর্তে এই গ্রাম থেকে তুই বেরিয়ে যা জমিদার, না হলে আমরা সবাই মিলে তোকে পিটিয়ে তুলোধনা করে গ্রাম থেকে বের করে ছাড়বো, কথাটা মনে রাখিস। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। জমিদার বাঁশি সুরেশকে দিয়ে গ্রাম ছেড়ে সব সময়ের জন্য সেখান থেকে চলে গেল। আর গ্রামের মধ্যে যখনই বন্যা আসতো, সুরেশ বাঁশি বাজিয়ে গ্রামের ঘরগুলোকে বন্যা থেকে বাঁচিয়ে দিত।